শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। ভোট গ্রহণ বৃহস্পতিবার। সারা দেশে নিরাপত্তা জোরদার। এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ ভালো দেখছেন ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষকরা। শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক ভোটের প্রত্যাশা। এবার নারী ভোটাররা পাল্টে দিতে পারেন অনেক হিসাব নিকাশ। নিরাপত্তা, স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার অন্যতম বিষয়। এবং জাতীয় নির্বাচনের দিনেই হ্যাঁ না ভোট। গণভোটে হ্যাঁ বিজয়ী হলে কার্যকর জুলাই সনদ, না হলে বাতিল। কাল বাদে পরশু সারা দেশে ভোট। সেই উৎসবকে নির্বিঘ্ন করতে প্রস্তুত আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানী সহ প্রত্যন্ত অঞ্চলে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। নির্বাচনকে কেন্দ্র করে খুলনায় যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়েছে। নগরীর ও জেলার বিভিন্ন এলাকায় টহল দিচ্ছে যৌথ বাহিনী। উত্তরের জেলা লালমনিরহাটে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সকালে জেলা ও উপজেলা পর্যায়ে সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের সমন্বয়ে বিশেষ টহল ও যৌথ মহড়া হয়। সীমান্ত দিয়ে যে কোনো ধরনের অনুপ্রবেশ বা অস্ত্র চোরাচালান রোধে বিজিবি সদস্যদের বিশেষ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। বিজিবি 19 প্লাটুন মোতায়েন হবে। আর্মি মোতায়েন হবে। সদরে 8টি টিম কাজ করবে। র্যাবের টহল টিম কাজ করবে এবং ব্যাটালিয়ন আনসারেরও টহল টিম কাজ করবে। সব মিলিয়ে লালমনিরহাট জেলার যে নির্বাচনী প্রস্তুতি আমাদের অত্যন্ত সন্তোষজনক বলে আমরা মনে করছি। দেশি বিদেশি বিপুল সংখ্যক পর্যবেক্ষক থাকছেন নির্বাচনী মাঠে। তবে এদের মধ্যে পর্যবেক্ষণের অনুমতি পেয়েছে কিছু নাম সর্বস্ব প্রতিষ্ঠানও। এ নিয়ে সমালোচনা মুখে একটি প্রতিষ্ঠানের কয়েক হাজার কার্ড শেষ পর্যন্ত বাতিলও করা হয়। তবে এ বিষয়ে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার জানিয়েছেন, যাচাই বাছাই করেই ঠিক করা হয়েছে এসব পর্যবেক্ষক। হবিগঞ্জের নামসর্বস্ব পর্যবেক্ষক সংস্থা পাশাকে 10,000 নির্বাচন পর্যবেক্ষণ কার্ড বিতরণ করে বিতর্কের মুখে তা বাতিল করে নির্বাচন কমিশন। কুষ্টিয়ায় পর্যাপ্ত লোকবল না থাকলেও 5 জেলায় পর্যবেক্ষণের দায়িত্ব পেয়েছে চাঁদ মানব উন্নয়ন সংস্থা। অবশ্যই আমরা পারবো বলে আশা করি এবং পারবো বলেই আমরা দিয়েছি। রাজবাড়ীতে 191 পর্যবেক্ষক আবেদন করে অনুমতি পেয়েছে 97 জন, যাদের অনেককেই চেনেন না স্থানীয় ভোটাররা। এই সংস্থার নাম আমরা কখনো শুনিও নেই, আর এরা কোনো তথ্য আমাদের দিতে পারবে না। তো আমার চোখে এই ধরনের অফিস বা এই ধরনের কার্যক্রম আমি এ পর্যন্ত কোথাও পাইনি। জাতীয় নির্বাচনকে সামনে রেখে মাঠে থাকছেন 540 বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিক। দেশের 80টি প্রতিষ্ঠানের প্রায় 45,000 পর্যবেক্ষক থাকছেন নির্বাচনী মাঠে। বিভিন্ন পর্যবেক্ষক সংস্থা আবেদন করেছেন। সেই আবেদন যাচাই বাছাই করে আমরা পর্যবেক্ষক সংস্থা নির্বাচন করেছি। যে নজরে আসে যে কিছু কিছু ক্ষেত্রে অসঙ্গতি লক্ষ্য করা যায়। নির্বাচন বিশেষজ্ঞ জেসমিন টুলি জানিয়েছেন, নির্বাচন কমিশন প্রার্থীসহ সংশ্লিষ্ট সবার জবাবদিহিতা জরুরি। আচরণ বিধিমালা ভঙ্গ, প্রতিপক্ষকে আঘাত করা, প্রতিপক্ষের সাথে সংঘর্ষে জড়ানো, সরাসরি ডাইরেক্ট অ্যাকশনে কমিশনকে যেতে হবে। তাতে একটা না পুরো দেশে একটা মেসেজ চলে যায় ইলেকশন কমিশনের প্রতি, মানুষের আস্থার জায়গাটা তৈরি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অনুমতি পাওয়া পর্যবেক্ষকরা কি ভূমিকা রাখবেন, ভোটের মাঠের চিত্র সঠিকভাবে দেশে বিদেশে তুলে ধরবেন কিনা, সেটি এখন দেখার বিষয়। হুমায়রা ফারুকি, ডিবিসি নিউজ, ঢাকা। যোগ্যতা অনুযায়ী কাজ করার স্বাধীনতা, নিরাপত্তা এবং দেশের মঙ্গল, এই 3টি উপাদান নারীর ভোট দেবার পেছনে কাজ করবে বলে বলেছেন ভোটাররা। আর নারীর ভোটই হবে গেম চেঞ্জার, এমনটা মনে করছেন বিশ্লেষকরা। ভোটের মাঠে নারী প্রার্থীর সংখ্যা 4%-এর নিচে। খুব একটা পছন্দের নারী প্রার্থী নেই ভোটে। রাজনৈতিক দলের ইশতেহারগুলোতেও নারীর জন্য নতুন করে তেমন কোনো সুখবর নেই। তারপরেও এই নারীর ভোটই নাকি বিজয় নির্ধারণ করে দেবে, ফ্যাক্টর হয়ে উঠবে। কি ভাবছেন নারীরা এই ভোট নিয়ে?
দেশে এবার ভোটারের সংখ্যা 12,76,95,183 জন। এর মধ্যে নারী 6,28,79,042 জন, অর্থাৎ মোট ভোটারের অর্ধেকই নারী। কিন্তু সেই নারী সমাজের অংশগ্রহণ এবার কোথায়? তারা কি চান? যারে ভাল লাগবো আমি তারাই ভোট দিমু। গরম আটকে আসলাম পেটে বাদ যাবো, আঙ্গে ফুলাহান আছে, ঘর বার আছে, লেখাটা দিব। গরিব বাচ্চা মানুষ খায় বাঁচবো, জান সেই চেষ্টা করবো, এইটা আমরা শান্তি চাই। যে একটা অংশকে পিছনে ফেলে আর মানে দেশের উন্নয়নে চাবিকাঠিকে মানে সফলতা করা তো কখনোই আসলে সম্ভব না। 1991 নির্বাচনে 31% ভোট পেয়ে বিএনপি ক্ষমতায় আসে। তখন নারী ভোটারের সংখ্যা ছিল 57%। 1996 সালে নারী ভোটার কমে হয় 35%। সেবার হেরে যায় বিএনপি। 2001 সালে নারী ভোটার আবার বেড়ে 57% ওঠে। সেই ভোটে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পায়। বিশ্লেষকদের মতে নারীর ভোট যেদিকে যায়, বিজয়ের পাল্লাও সেদিকে হেলে। এই গেম চেঞ্জার সর্বস্তরের নারীদের চাওয়া নিরাপত্তা, স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারা। কে ভোটে জিতবে না জিতবে সেটা তো আমরা বলতে পারছি না। তারপর তাদের কাছে আমরা আশা রাখি যে আমরা যেন সুষ্ঠুভাবে রাস্তাঘাটে বের হতে পারি। অনেক ধরনের সরকারি দেখলাম, সো এখন যাতে নতুন কিছু পাই, যেটা হচ্ছে আমাদের নারীদেরকে ফোকাস করেও কাজ করবে। নারী হিসেবে আমরা সেফ থাকতে পারি বা হচ্ছে আমরা স্বাধীনভাবে ইন্ডিপেন্ডেন্টলি আমাদের দেশে চলাফেরা করতে পারি। নারী অধিকার কর্মীরা বলছেন নারীর প্রতি সুবিচার করতে পারেনি রাজনৈতিক দলগুলো। সে নারীর কাছে কি ইস্যু নিয়ে যাচ্ছে, নারীর কোনো ইস্যু নিয়ে যাচ্ছে কিনা, যে দল আসলে যে আদর্শে বিশ্বাসী সে তার আদর্শ নিয়ে যাচ্ছে। সবচেয়ে দুঃখজনকই বলতে হয় যে তারা আসলে বাংলাদেশের নারীরা কোন অবস্থায় আছে এবং নারীদের কোন অবস্থায় নেওয়া যায়, এই যে একটা বিশ্লেষণ, এই রিসার্চ তাদের কাছে নেই এবং তারা এই রিসার্চ করেও নাই, তারা প্রয়োজনও মনে করছে না। যে দলই ক্ষমতায় আসুক, নারীর ভোট তাদের প্রয়োজন হবে, এটা এখন দিবালোকের মতো পরিষ্কার। তারপরও নারীকে কেন তার অধিকারের জন্য এখনো লড়াই করতে হয়, সে প্রশ্নের যেন উত্তর কারো কাছেই স্পষ্টভাবে নেই। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। ভোটের জন্য প্রস্তুত দেশ, রাজধানী নিরাপত্তা চিত্র জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, কেমন দেখছেন রাজধানী নিরাপত্তা ব্যবস্থার চিত্র? জানাবেন বিস্তারিত। আপনি জানেন যে আজকে কিন্তু 7:30টায় নির্বাচনী প্রচার প্রচারণা শেষ হয়েছে এবং আমরা দেখেছি রাজধানীর বিভিন্ন জায়গাতে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, র্যাব, বিজিবি এবং পুলিশ কিন্তু নিরাপত্তা জোরদার করেছে এবং আজকে এই রাত 12টা থেকে কিন্তু আপনার যানবাহন বন্ধ হয়ে যাবে এবং আমরা দেখতে পাচ্ছি সন্দেহজনক যেসব যানবাহন রয়েছে সেই গাড়িগুলো, প্রাইভেট কারগুলো, বাইকগুলো তাদেরকে চেক করা হচ্ছে, তাদের কাগজগুলো ঠিক আছে নাকি সেগুলো কিন্তু চেক করা হচ্ছে। পাশাপাশি সন্দেহজনক যে গাড়িগুলো, সেই গাড়িগুলো থামিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে চালককে। পাশাপাশি গাড়ির বিভিন্ন টিকি খুলেও কিন্তু চেক করা হচ্ছে এবং সার্বিক নিরাপত্তার বিষয়ে তারা বলছেন যে আর যেহেতু একদিন পরেই নির্বাচনে যেন কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটতে না পারে এবং কেউ যেন কোনো দুষ্কৃতী যে এসে যদি কোনো কিছু ঘটিয়ে দিতে না পারে, সেই জন্য কিন্তু তারা তৎপর রয়েছে। বিভিন্ন গাড়ি এবং গাড়ির যে কাগজগুলো, সেই কাগজগুলো কিন্তু তারা চেক করছে। আপনি দেখতে পাচ্ছেন যে এখানে আমরা এখন রয়েছি ধানমন্ডি আবাহনী মাঠের সামনে। এখানে একটি র্যাবের টহল টিম রয়েছে, তারা কিন্তু এই বিভিন্ন গাড়ি তল্লাশি করছে নির্বাচনকে সামনে রেখে যেন কোনো ধরনের আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে না পারে, সেই বিষয়গুলো কিন্তু তারা দেখছেন। পাশাপাশি তারা আমরা দেখেছি রাজধানীর ফার্মগেট এবং সহ অন্যান্য এলাকাতেও কিন্তু পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি তারাও মোতায়েন রয়েছে। তারাও কিন্তু নিরাপত্তার বিষয়গুলো দেখছেন এবং সন্দেহজনক যদি কোনো কিছু মনে হয় তাহলে কিন্তু তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে, তাদেরকে প্রশ্নের আওতায় নিয়ে আসছে এবং তাদের কাছে জানতে চাচ্ছে আসলে তারা কোথা থেকে এসেছেন। এবং আপনি জানেন যে আজকেই কিন্তু অফিস শেষ অফিস করবে এবং এরপরেই কিন্তু অনেকেই আমরা দেখেছি সকাল থেকে বাড়ি ফিরতে শুরু করেছে। যেহেতু নির্বাচনী প্রচার প্রচারণা আজকে সকালেই শেষ হয়েছে, আমরা রাজধানীতে কোনো নির্বাচনী প্রচার প্রচারণা দেখিনি। কোনো ধরনের এখন পর্যন্ত অনিয়ম অভিযোগের তথ্য পাওয়া যায়নি এবং যারা বের হয়েছেন তাদের বিভিন্ন কাজে তারাও বলছেন যে নিরাপত্তার বিষয়ে তারা সন্তুষ্ট এবং তারা কিন্তু বলছেন যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যেমন আইন শৃঙ্খলা প্রয়োজন, সেই বিষয়টি এখন পর্যন্ত তারা লক্ষ্য করছেন এবং ভোট হওয়া পর্যন্ত যেন এই ধারাবাহিকতা অব্যাহত থাকে সেই বিষয়টি তারা নিশ্চিত করার জন্য আইন শৃঙ্খলা বাহিনী তথা সরকারকে সেই বিষয়ে অনুরোধ জানিয়েছেন। এবং আমরা দেখেছি র্যাবের পাশাপাশি এখানে পুলিশ রয়েছে, তারাও কিন্তু নিরাপত্তা জোরদার করছেন এবং বিভিন্ন গাড়িগুলোকে, যে সমস্ত গাড়িগুলো সড়কে বের হয়েছেন আজকে
সেই গাড়িগুলোকে কিন্তু তারা নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের জন্য কিন্তু তারা দেখছেন। যেহেতু অনেকেই আপনি জানেন যে অনেকেই অভিযোগ করেছেন যে নির্বাচন ঘিরে দেশের বিভিন্ন জায়গা থেকে রাজধানীতে অস্ত্র প্রবেশ করতে পারেন, কারণ যেহেতু নির্বাচনের একটা বড় ভূমিকাই কিন্তু রাজধানীতে, সেহেতু রাজধানীকে নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়ার জন্য গতকাল আনসার, র্যাব, পুলিশ থেকে কিন্তু ব্রিফিং করা হয়েছে এবং ডিএমপি কমিশনার বলেছেন যে রাজধানীতে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন, সবাই যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারে সেই উৎসাহ কিন্তু তারা দিয়েছেন। কেউ এখন পর্যন্ত আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি, আমরা কিন্তু দেখেছি যে র্যাব টহল দিচ্ছে, পাশাপাশি নিরাপত্তা জোরদার করার জন্য কিন্তু যৌথ বাহিনী তারাও কিন্তু নিরাপত্তা জোরদার করছেন। তো এখন পর্যন্ত ধানমন্ডি থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ তথ্য। ফরহাদ, আপনাকে ধন্যবাদ। এখন পর্যন্ত বাংলাদেশের নির্বাচনী পরিবেশ ভালো দেখছে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল। অবাধ ও অংশগ্রহণমূলক ভোটের প্রত্যাশা করছে তারা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মঙ্গলবার ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছে তারা। ইইউ পর্যবেক্ষক দল বলছে নিরাপত্তা ব্যবস্থা ভালো, নির্বাচন অংশগ্রহণমূলক করতে সংখ্যালঘু এবং নারীদের জন্য ভোটদান জরুরি বলেও জানানো হয় ব্রিফিংয়ে। General atmosphere is very hopeful in a sense. নির্বাচনের সামগ্রিক পরিবেশ ইতিবাচক এবং আশাবাদী রয়েছে। নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ নতুন একটি অধ্যায়ে যাচ্ছে। আমরা প্রার্থী ও ভোটারদের সাথে কথা বলেছি। অনেক ঝুঁকিপূর্ণ জেলা থাকলেও সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে। আমরা অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেছি, সেখানে সংখ্যালঘু ও নারীর অংশগ্রহণ থাকতে হবে। The state authorities have the situation under control. একটু আগে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশের নির্বাচনের পরিবেশ নিয়ে সংবাদ সম্মেলন করেছেন ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর পর্যবেক্ষকরা। ঘটনাস্থল থেকে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইশরাত জাহান উর্মি। আমরা তো শুনলাম ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট ইইউ এর পর্যবেক্ষকরা, তারা আর কি বললেন জানাবেন? শ্রাবন্তী, আপনি জানেন যে আমি যদি একটু ব্যাকগ্রাউন্ড বলি যে 200 অবজারভার ইউরোপীয় ইউনিয়নের তারা কিন্তু সারা দেশে ছড়িয়ে আছে এবং সারা দেশের বিভিন্ন জেলায় তারা ঘুরেছে। নির্বাচনের মাত্র বাকি একদিন। আজকে তারা যে ব্রিফিংটি করলেন সেখানে যে বিষয়গুলো তিনি তুললেন সেটি একটু আগে আমরা খবরে দেখাতে পেরেছি। সেই সাথে তিনি যে জিনিসটা বলছেন যে তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনারা আসলে কিভাবে নির্বাচনে যে অবজারভেশনটা করবেন সেটি যদি একটু ব্যাখ্যা করেন। তো তিনি যেটি বললেন যে দেখেন, কোনো রাজনৈতিক কার্যক্রমে অংশ না নিয়ে নিরপেক্ষভাবে নির্বাচন পর্যবেক্ষণ করাই ইউরোপীয় ইউনিয়নের কাজ, তারা সেটাই করবে। সোশ্যাল মিডিয়া নিয়ে প্রশ্ন এসেছিল, তিনি বলেছেন যে সামাজিক যোগাযোগ মাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি প্রশ্ন করেছিলাম যে সারা বাংলাদেশে তারা যে অবজারভেশন করছেন, পর্যবেক্ষণ করছেন, কোথাও আসলে বেশি ঝুঁকিপূর্ণ কেন্দ্র তারা পেয়েছেন কিনা। তারা বলছেন যে হ্যাঁ, কিছু ঝুঁকিপূর্ণ এবং কিছু কম ঝুঁকিপূর্ণ সবই রয়েছে। তবে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত তারা যা দেখেছেন সেটি ভালো রয়েছে। তারা কথা বলেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে, সেনাবাহিনীর সঙ্গে, ফলে খুব একটা সমস্যা হবে না বলে তারা বলছেন। আরেকটি প্রশ্নের উত্তরে তারা বলেছেন যে একটা নির্বাচন আসলে কতটা ভালো হয় সেটি আসলে প্রমাণিত হয় বা নির্ধারিত হয় সেখানে নারী এবং সংখ্যালঘুরা ঠিক মতো ভোট দিতে পারছে কিনা, এই বিষয়টি তারা দেখবেন বলে তারা কিন্তু বললেন। মোটামুটি বিশ্বাসযোগ্য নির্বাচন হবে এই আশাবাদের কথা তো তারা বলেছেনই। নিরাপদে তার যেই টিম রয়েছে সেই টিমকে তিনি নিরাপদে কাজ করার আহ্বান জানিয়েছেন। পরশুদিন নির্বাচনের দিন এই ইভার্স ইজাফস, যিনি মিশনের প্রধান, তিনি দুটি কেন্দ্র পরিদর্শন করবেন। একটি হচ্ছে কার্জন হল এবং আরেকটি সিদ্ধেশ্বরী স্কুল। কার্জন হলের একটি কেন্দ্র এবং ঢাকা ইউনিভার্সিটির এবং সিদ্ধেশ্বরী স্কুলের তিনি পরিদর্শন করবেন। আর তার যে অন্যান্য সদস্যরা রয়েছেন তারা সারা ঢাকা শহর ছাড়াও ঢাকার বাইরেও তারা বিভিন্ন কেন্দ্রে পরিদর্শন করবেন এবং 14 তারিখে তাদের মূল যেই আফটার যেই অবজারভেশন, ইলেকশনের পরে যে অবজারভেশন সেটি তুলে ধরবেন। আপাতত আজকে এই ছিল আসলে ব্রিফিং এর মূল বিষয়বস্তু। নিশ্চয়ই পরবর্তীতে যখন তারা আবার অবজারভেশনের মূল প্রতিবেদন, পরিপূর্ণ প্রতিবেদন দেবেন, তখন তো আবারও নিশ্চয়ই এই সংবাদ আমরা দেবই নির্বাচনের সকল খবরে ডিবিসি নিউজকে। জি নিশ্চয়ই, আপনাকে ধন্যবাদ।
নির্বাচন উপলক্ষে অনেকে রাজধানী ছাড়ছেন। সড়ক মহাসড়কে বেড়েছে যাত্রীর চাপ, একই সাথে সংকট দেখা দিয়েছে পরিবহনের। আবার অনেক জায়গায় যাত্রীদের জিম্মি করে বেশি ভাড়া আদায় করা হচ্ছে। নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ। শফি, মহাসড়ক অবরোধ নিয়ে সবশেষ কি তথ্য রয়েছে? ওখানে যাত্রী যারা উপস্থিত রয়েছেন তারা কি বলছেন জানাবেন। দেখুন, আসলে এই যে নির্বাচন ঘিরে সরকার ঘোষিত 3 দিনের ছুটির সাথে শুক্রবার মিলিয়ে 4 দিন ছুটি পেয়েছে এই সাভার আশুলিয়া শিল্পাঞ্চলের শিল্প শ্রমিকরা, এবং সেটি ঘিরে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ভোটের যে উচ্ছ্বাস জনগণের। আমার পেছনের চিত্র যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে মানুষ আসলে ভোট দেওয়ার জন্য কতটা উদ্গ্রীব হয়ে যাত্রা শুরু করেছেন তাদের নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে। কিন্তু এখানে এসে আসলে সড়কে তাদেরকে পড়তে হয়েছে একটি ভোগান্তির মধ্যে। আমরা গতকাল রাত 10টার পর থেকেই দেখতে পেয়েছি যে যেহেতু উত্তরবঙ্গের একটি গুরুত্বপূর্ণ সড়ক এই নবীনগর চন্দ্রা সড়ক, এই সড়কের বাইপেল স্ট্যান্ড এলাকায় কিন্তু প্রচুর মানুষের ভিড় জমে, এবং সকাল থেকেও কিন্তু এই ভিড়টি ছিল যথেষ্ট, এবং সেই দিক বিবেচনায় পর্যাপ্ত গাড়ি না থাকায় সড়কে আমরা দেখতে পেয়েছি যে বাসের যারা পরিবহন সেক্টরের লোকজন আছে তারা বাড়তি ভাড়া আদায় করছেন। এবং এই ক্ষোভের কারণে কিন্তু সকালে প্রায় 8:30টার দিকে এখানে 1 ঘন্টার মতো সড়ক অবরোধ ছিল। বাইপেল পয়েন্টে যাত্রীরা তারা অভিযোগ করেছেন, আমরা বেশ কয়েকজনের সাথেই কথা বলেছি। তারা একদিকে যেমন উচ্ছ্বাস জানিয়েছেন নির্বাচন ঘিরে ভোট দিতে যাবেন, সেই সাথে সাথে তারা অভিযোগও জানিয়েছেন যে এই যে বাড়তি ভাড়া নিয়ন্ত্রণে আসলে প্রশাসনের তেমন কোনো উদ্যোগ নেই। কিন্তু এরপর পরই আমরা দেখতে পেয়েছি যে বেলা সকাল 10টার দিক থেকে এখানে কিন্তু প্রশাসনের লোকজন সড়কে নেমেছেন, এবং সেখানে যৌথ বাহিনীর সদস্যরাও সড়কে রয়েছেন। এই মুহূর্তে সড়কের পরিস্থিতি বলতে গেলে যে যান চলাচল শুরু হয়েছে, এবং এই সড়কে বর্তমানে যৌথ বাহিনীর সদস্যরা তারা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন যেন মানুষ নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে এবং এই ভোটের উৎসবটি যেন সবার মধ্যে বজায় থাকে। শফি, আপনাকে ধন্যবাদ। ইউরোপের দেশ ইতালিতে দিন দিন বাড়ছে অনলাইন ফুড ডেলিভারি সেবার পরিধি। গ্লোভো, জাস্ট ইটের মতো বড় প্ল্যাটফর্মগুলোতে কাজ করছেন বহু অভিবাসী যুবক। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকই দক্ষিণ এশিয়ার, বিশেষ করে বাংলাদেশি তরুণ। এই কাজের মাধ্যমে তারা যেমন নিজের পায়ে দাঁড়াচ্ছেন, তেমনই রেমিটেন্স পাঠিয়ে ভূমিকা রাখছেন বাংলাদেশের অর্থনীতিতে। ইতালির মিলান, রোম, নেপালস সহ বড় বড় শহরে প্রতিদিন হাজার হাজার অর্ডার পৌঁছে দিচ্ছেন ফুড ডেলিভারি রাইডাররা। গ্লোভোর মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কাজ করা এই রাইডারদের বড় একটি অংশই অভিবাসী। তাদের মধ্যে দক্ষিণ এশিয়ার বাংলাদেশি তরুণদের উপস্থিতি চোখে পড়ার মতো। ভাষাগত ও আনুষ্ঠানিক চাকরির সীমাবদ্ধতার মধ্যেও এই ফুড ডেলিভারি কাজ অনেক প্রবাসী বাংলাদেশি তরুণের জন্য হয়ে উঠেছে জীবিকার প্রধান অবলম্বন। প্রতিদিন নির্দিষ্ট সময় কাজ করে তারা আয় করছেন ইউরোতে, যার একটি বড় অংশ পাঠানো হচ্ছে দেশে। আমি আমার অন্যান্য পেশার পাশাপাশি আমি রাইডারের কাজটা করি। রাইডারের কাজটা করতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। মানুষের সাথে কমিউনিকেশনটা ভালো হয় এবং টাইমটাও পাস হয়, মোটামুটি ইনকামটাও ভালো হয়। এই রাইডারের কাজের সাথে সম্পৃক্ত হয়েছি আজকে 4-5 বছর ধরে করছি। আলহামদুলিল্লাহ, স্বাধীনতা আছে, কাজের টাকাও আছে, মাশাআল্লাহ সবকিছু মিলে জিলে ভালোই। অন্যান্য কাজের ফাঁকে সময় বের করে অনেকেই ফুড ডেলিভারি কাজের সঙ্গে যুক্ত হচ্ছেন, ফলে বাড়তি আয়ও হচ্ছে তাদের। দিন শেষে আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে ভালো রাখছে সর্বদিকে। আরাম এবং মজার কাজ আমার মনে হয় ইতালিতে আর কোনোটা নাই, কারণ এটা একদম স্বাধীন। আপনি যত কাজ করবেন তত ইনকাম করতে পারবেন, আনলিমিটেড। বিশেষজ্ঞদের মতে ইউরোপের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ শুধু ব্যক্তিগত স্বাবলম্বিতেই নয়, বরং দেশের বৈদেশিক মুদ্রা অর্জনেও পরোক্ষ ভূমিকা রাখছে। যদিও এই খাতে শ্রমিকদের নিরাপত্তা ও অধিকার নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা ও সমালোচনা রয়েছে, তবুও কর্মসংস্থানের একটি গুরুত্বপূর্ণ পথ হিসেবে ফুড ডেলিভারি কাজকে দেখছেন অনেক প্রবাসী। ইতালিতে ফুড ডেলিভারি খাতের এই সম্প্রসারণ প্রবাসী বাংলাদেশি যুবকদের জন্য নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। তবে একই সঙ্গে শ্রমিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। ডিবিসি নিউজ ডেস্ক। ক্রিকেটে ভারত পাকিস্তান দ্বৈরথ কত বড় তা প্রমাণিত হলো আবারও। যে আইসিসি গো ধরে বসেছিল বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু পরিবর্তন করার বিষয়ে, পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করায় বিশাল লোকসানের মুখে নতি স্বীকার করলো তারাই। নিষেধাজ্ঞা তো নয়, বরং আর্থিক সুবিধা দিতে বাধ্য হলো বাংলাদেশকেও। রবিবার লাহোরে আইসিসি, বিসিবি ও পিসিবি সভায় দেয়া পাকিস্তানের শর্তও মেনে নিয়েছে আইসিসি। শর্ত মেনে নেয় 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচ খেলবে বলেও জানিয়েছে পাকিস্তান।
পাকিস্তান ভারত ম্যাচ ও বাংলাদেশের বিশ্বকাপ না খেলার ইস্যু নিয়ে রবিবার লাহোরে পিসিবি ও বিসিবির সাথে বৈঠকে বসে আইসিসি, যেখানে পিসিবি জানায় বাংলাদেশ অংশগ্রহণ না করলেও বিসিবিকে দিতে হবে অংশগ্রহণের টাকা, পাশাপাশি বাংলাদেশকে দিতে হবে আইসিসি ইভেন্ট আয়োজনের সুযোগ। উঠে আসে ভারত পাকিস্তান ম্যাচে হাত না মেলানোর ইস্যুটিও। এসব শর্ত মানলে বিশ্বকাপে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান, সাফ জানিয়ে দেয় বোর্ড। সে সভার প্রেক্ষিতে সোমবার রাতে এক বিজ্ঞপ্তি প্রকাশ করে আইসিসি জানায়, বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ওপর কোনো আর্থিক, ক্রীড়া সংক্রান্ত বা প্রশাসনিক জরিমানা আরোপ করবে না আইসিসি। পাশাপাশি এই সমঝোতার অংশ হিসেবে একটি চুক্তি হয়েছে। 2031 সালের আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপের আগে বাংলাদেশ একটি আইসিসি ইভেন্ট আয়োজন করবে, যা আইসিসির স্বাভাবিক আয়োজক প্রক্রিয়া, সময়সীমা ও পরিচালনাগত প্রয়োজনীয়তার ওপর নির্ভরশীল। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য পিসিবিকে ধন্যবাদ জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এর সাথে ক্রিকেটের স্বার্থে পাকিস্তানকে ভারতের সাথে ম্যাচ খেলার অনুরোধ জানিয়েছে বিসিবি। সবকিছু বিবেচনা করে পাকিস্তান সরকার ভারতের বিপক্ষে 15 তারিখ ম্যাচ খেলার অনুমতি দেয় পিসিবিকে। নাইম হামিদ, ডিবিসি নিউজ।